আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম। কেমন আছেন আপনারা? এই তো ম্যাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? এম আই অডিবল? জি ইয়েস ম্যাম। ম্যাম, শোনা যাচ্ছে। আপনাদের ক্লাস হয়েছে আজকে সকালে? ইয়া অনলাইন না? না ম্যাম, আজকে আপনার ক্লাস শুধু অনলাইনে। অনলাইন বলতে আরেকটা ক্লাস হওয়ার কথা ছিল না জি অনলাইনে? মিস, ওটা ওটা 7টা বাজে হবে মিস। সন্ধ্যা 7টায়? জি জি মিস। ও, মানে আপনাদের কি থার্সডে তে শুধু স্যারের ক্লাস আর আমার ক্লাস? জি মিস জি। ওই সেকশন, বোথ সেকশন? ম্যাম, মিস এই সেকশনে জাকির স্যারের ক্লাস ছিল, বাট উনি বাইরে গেছেন, সো আজকে ক্লাসটা নিতে পারেননি। ও আচ্ছা, এ সেকশনের হচ্ছে 3টা ক্লাস আর বি সেকশনের 2টা ক্লাস। না ম্যাম, এই সেকশনের 2টা ক্লাস, আর বি সেকশনেও 2টা ক্লাস। ও, বুঝতে পারছি। মানে বি সেকশনের 2টা ক্লাস বলতে আমার আর কার? আনোয়ার স্যারের। আর এই সেকশনের? জাকির স্যারের। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোথ সেকশন নিচ্ছে না স্যার? না আপু, আহ, ও ও এ সেকশনে মুভি না ম্যাডাম নিচ্ছে। ও আচ্ছা, সেটার জন্য আমি ওটা গুলিয়ে ফেলছি যে একটা সেকশন নিচ্ছে। ওকে, ভালো। আচ্ছা, আমরা শুরু করি, হ্যাঁ। আমার কাছে হচ্ছে পিডিএফ ফাইল নাই, এর জন্য আমি শো করতে পারতেছি না, বাট আপনাদের কাছে বই থাকলে আপনারা হচ্ছে 44 নাম্বার পেজ বের করবেন। 44 নাম্বার পেজে আপনাদের 2টা অ্যাপ্লিকেশন আছে, দেখেন, 2 অ্যাপ্লিকেশন। একটা হচ্ছে ফায়ার অফ রিক্স, আরেকটা হচ্ছে রিক্স অফ ফায়ার, আরেকটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। তো আমরা যে ক্যারেক্টারিস্টিক্স গুলো লাস্ট ক্লাসে পড়েছিলাম, তো ওইটাই ওখানে বলা হয়েছে যে আসলে যে 6টা ক্যারেক্টারিস্টিক্স এই ফায়ারের জন্য অ্যাপ্লিকেবল কিনা, বা কতটুকু হচ্ছে রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতেছে। আপনার 45 নাম্বার পেজে গেলে আপনারা এক্সিবিট দেখতে পারবেন 2.1 and 2.2। ওখানে আপনারা দেখবেন ফায়ার অ্যাজ অ্যান ইনসিওরেবল রিস্ক। ও হচ্ছে 6টা ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, এবং 6টা ক্যারেক্টারিস্টিক্সে ফায়ারটা এই 6টাই ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ফুলফিল করতেছে কিনা, রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছে কিনা। হ্যাঁ, আর 2.2 তে যে দেখবেন আনএমপ্লয়মেন্ট অ্যাজ অ্যান ইনসিওরেবল রিস্ক। তো এখানে আপনারা যখন পড়বেন তখন দেখবেন যে অনেক কিছুই এই 6টা ক্যারেক্টারিস্টিক্স এর অনেকগুলাই হচ্ছে এটা ফুলফিল করতেছে না। তো এই দুইটাকে কম্পেয়ার করবেন, বাসায় দেখবেন। বাসায় দেখে দুইটাকে কম্পেয়ার করবেন, কম্পেয়ার করে বোঝার চেষ্টা করবেন যে ফায়ারে কেন হচ্ছে রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে ফুলফিল, মানে ক্যারেক্টারিস্টিক্স গুলো যাচ্ছে, এবং আনএমপ্লয়মেন্টে কেন এই আমরা যে মানে ইয়াগুলো পড়েছিলাম, ওই যে লার্জ নাম্বার অফ এক্সপোজার ইউনিট, অ্যাক্সিডেন্টাল এন্ড আনইনটেনশনাল লস, ডিটারমিনেবল এন্ড মিজারেবল, মানে লাস্ট ক্লাসে যে 6টা ক্যারেক্টারিস্টিক্স পড়েছি ওগুলো সবগুলোই কিন্তু ফায়ারের সাথে যায়, কিন্তু আনএমপ্লয়মেন্টের সাথে কিন্তু যায় না। কেন যায় না, এটা রিজন গুলো লেখা আছে। তো এই জিনিসগুলো একটু দেখলেই আপনারা বুঝবেন। আমার বোঝানোর মতো এখানে তেমন কিছু নাই। তো আমার যেটা বোঝানোর মতো আছে সেটা হচ্ছে আপনারা 45 নাম্বার পেজে গেলে, সরি, 46 নাম্বার পেজে গেলে আপনারা দেখবেন অ্যাডভার্স সিলেকশন অ্যান্ড ইন্স্যুরেন্স নামে একটা টপিক আছে, একটা টার্ম আছে। তো অ্যাডভার্স সিলেকশন অ্যান্ড ইন্স্যুরেন্স বলতে কি বুঝেন আপনারা? টার্মের সাথে কি পরিচিত? নো ম্যাম। না মিস। আচ্ছা, অ্যাডভার্স সিলেকশন এন্ড ইন্স্যুরেন্স এর ক্ষেত্রে এরকম হয় যে ধরেন যখন যে পিপল উইথ হায়ার দেন অ্যাভারেজ রিস্ক, তারা হচ্ছে কি করতে চায়, চান্সেস অফ লস টু সিক ইন্স্যুরেন্স দ্যাট ইজ স্ট্যান্ডার্ড রেট। ফর এক্সাম্পল, যে আপনাদের যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি, ধরেন সাপোজ হেলথ ইন্স্যুরেন্স কি করলো, যে একটা অফার দিল যে সেম প্রিমিয়াম ফর এভরিওয়ান। তখন এই অফারটা মানে কি সবার জন্য সেম প্রিমিয়াম। তো এই ক্ষেত্রে ইয়াং পিপল যারা, বা যাদের ডিজিজ নাই, বা যারা সিক না, তারা হচ্ছে ভাবতেছে যে কেন আমি, হোয়াই শুড আই পে সো মাচ, আমার তো কোনো, আমি খুব, আই রিয়ালি ভিজিটেড ডক্টর, আই রিয়ালি ভিজিটেড হসপিটাল, সো আমি কেন হচ্ছে এটা পারচেজ করবো, বা কেন আমি প্রিমিয়ামটা নিব, সরি প্রিমিয়াম দিব। তো তখন হচ্ছে তারা কি করে, লো রিস্ক যে পিপল গুলা, ওরা হচ্ছে কি, ওরা হেলথ ইন্স্যুরেন্সটা নিবে না। কারা নিবে? যারা সিক, তারা মনে করবো ইটস এন গ্রেট অপরচুনিটি, সো উই শুড
গ্র্যাব দ্য অপরচুনিটি। সো তখন কি করা উচিত, যারা ধরেন যাদের সিক ডিজিজ আছে, ক্রনিক্যাল ডিজিজ আছে, ওরা এই অফারটা পেয়ে, যে আমরা তো হাই প্রিমিয়াম আমাদেরকে দিতে হতো, কিন্তু এখন আমি যেহেতু অফারটা পেয়েছি বা আমার জন্য প্রিমিয়াম সেম, সো আমি হচ্ছে এই অফারটা নিব। তো অ্যাজ এ রেজাল্ট আপনারা হচ্ছে ইন্স্যুরেন্স কি চাই, ইন্স্যুরেন্স অলওয়েজ ওয়ান্টস মিক্সড পুল, যে পুলে আপনার লো রিস্ক পিপলও থাকবে, হাই রিস্ক পিপলও থাকবে। শুধুমাত্র হাই রিস্ক পিপল দিয়েও পুল হয় না, শুধুমাত্র লো রিস্ক পিপল দিয়েও পুল হয় না। সো ইন্স্যুরেন্স অলওয়েজ ওয়ান্টস টু মেক এ প্রফিট এবং অলওয়েজ ওয়ান্টস মিক্সড পুল, যেখানে হচ্ছে কি থাকবে, হাই রিস্ক পিপলও থাকবে, লো রিস্ক পিপলও থাকবে। এখন এই যে অফার দেওয়ার পরে যে শুধু হাই রিস্ক, তো এইটা হচ্ছে এটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির জন্য অনেক সময় অনেক প্রবলেমেটিক হয়ে যায়, যে শুধু হায়ার দ্যান অ্যাভারেজ রিস্ক যাদের বেশি, মানে হাই রিস্কি পিপল গুলাই হচ্ছে সবচেয়ে বেশি পুলে আসে। অ্যাজ এ রেজাল্ট তাদেরকে কি করতে হয়, তাদের কোনো প্রফিট হয় না, তারা হচ্ছে 2 দিন পরপরই ক্লেম করে এবং 2 দিন পরপরই তাদেরকে কি করতে হয়, তাদেরকে প্রিমিয়াম মানে তাদের লস গুলোকে কাভার করতে হয়। যেমন ধরেন যার হেলথ প্রবলেম আছে, সেই হুসিক লাইফ অর হেলথ ইন্স্যুরেন্স অ্যাট স্ট্যান্ডার্ডে। যার ধরেন হচ্ছে হাই রিস্কি বাড়ি আছে বা ড্রাইভার যারা হাই রিস্ক ড্রাইভার, হুসিক অটো ইন্স্যুরেন্স অ্যাট স্ট্যান্ডার্ড রেট। সো তারা হচ্ছে অলওয়েজ, যেমন আমি হাই প্রিমিয়ামে যাবো না, আমি একটা স্ট্যান্ডার্ড রেটে, আমার রিস্ক হাই কিন্তু আমি প্রিমিয়াম হাই দিব না, আমি একটা স্ট্যান্ডার্ড রেটে হচ্ছে আমি খুঁজতেছি, ইন্স্যুরেন্স খুঁজতেছি। তো যখন হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এরকম অফার দেয়, তখন ওরা কি করে, ওরা দে ওয়ান্ট টু গ্র্যাব দ্য অপরচুনিটি, বিকজ তাদের জন্য তো হাই রিস্কি পিপলদের জন্য প্রিমিয়াম অনেক হাই এসে পড়ে, তো তখন ওরা একটা স্ট্যান্ডার্ড রেটে একটা পায়, আপনার প্রিমিয়ামটা তাদের পায়। তো তখন তারা হচ্ছে বেশি বেশি এই পুলগুলোতে আসে। অ্যাজ এ রেজাল্ট ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে প্রবলেমে পড়ে যায়। এখন কিভাবে এই প্রবলেমটা সলিউশন করা যায়, প্রবলেমটা সলভ করা যায় থ্রু আন্ডার রাইটিং এর মাধ্যমে। আন্ডার রাইটিংটা কি, আন্ডার রাইটিং হচ্ছে ইজ দ্য প্রসেস অফ সিলেক্টিং অ্যান্ড ক্লাসিফাইং অ্যাপ্লিকেন্টস ফর ইন্স্যুরেন্স। যখন ইনসিওরড যারা, তারা কি করে, পলিসি হোল্ডাররা বিফোর হচ্ছে পারচেজিং অ্যান ইন্স্যুরেন্স, তাদেরকে কি করতে হয়, তাদেরকে দে হ্যাভ টু ফিল আপ দ্য ফর্ম। তো এই যে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের সময় আন্ডার রাইটার যারা, তারা কি করবে, এই জিনিসগুলোকে হচ্ছে চেক করবে, এজেন্ট গুলো চেক করবে যে আসলে কোন কোন জিনিসগুলোকে, কাকে আমি ইন্স্যুরেন্স দিব এবং কার কাছে আমি ইন্স্যুরেন্সটাকে সেল করব এবং কার কাছে আমি ইন্স্যুরেন্সটা সেল করব না, কারা হচ্ছে আসলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেবল ফর গেটিং দিস ইন্স্যুরেন্স অর ফর পারচেজিং দিস ইন্স্যুরেন্স, তাদেরকে সে হচ্ছে খুঁজে বের করবে। সো একটা হচ্ছে কি করবে, স্ক্রিনিং করা আর কি, যে অনেকগুলো ধরেন 1000টা অ্যাপ্লিকেশন পড়েছে, 1000টা অ্যাপ্লিকেশন থেকে মাত্র 100 জনকে অ্যাপ্লিকেন্ট বাছাই করলো, যে যারা হাই রিস্ক ঝুঁকিতে নাই। সেকেন্ড কন্ডিশন হচ্ছে পলিসি প্রভিশন করা। পলিসি প্রভিশনটা হচ্ছে আপনার আপনার পলিসি থেকে রেস্ট্রিকশন অ্যাড করে দেওয়া, কিছু লিমিটেশনস দিয়ে দেওয়া, যে আপনার যদি এই ডিজিজটা থাকে, ধরেন আপনার যদি হার্ট ডিজিজ থাকে এবং সেটা যদি লং টাইমের জন্য থাকে এবং আপনি যদি মেডিকেল ট্রিটমেন্ট করে থাকেন 2, 5 বছর, 10 বছর ধরে, তাহলে আপনি হচ্ছে এক্সপ্লোডেড, আপনি কি করতে পারবেন না, আপনি ইন্স্যুরেন্সটা নিতে পারবেন না। এরকম ধরেন আপনার যদি কোনো প্রি এক্সিস্টিং যে কোনো ডিজিজ, যে ডিজিজটা সার্টেন পিরিয়ড ধরে আপনার আছে এবং সেটা হচ্ছে আপনি কি করতে পারবেন না, সেটাকে এক্সক্লুডেড করে দেওয়া, যে পলিসি রেস্ট্রিকশন বাড়ানো, যাতে করে হচ্ছে সবাই এখানে কি হাই রিস্ক যারা, তারা যেন এখানে কি করতে না পারে, পলিসিটা গ্রহণ করতে, একসেপ্ট করতে না পারে, পলিসিটাকে পারচেজ করতে না পারে। সো এই জন্য এটাকে বলে অ্যাডভার্স সিলেকশন। অ্যাডভার্স সিলেকশন মিন্স হচ্ছে যখন a person with a higher than average chances of loss to seek insurance at a standard rate, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্স সিলেকশন। এবং অ্যাডভার্স সিলেকশনটাকে আপনি কিভাবে সলভ করবেন, থ্রু আন্ডার রাইটিং অ্যান্ড থ্রু পলিসি প্রভিশন। সো এই দুইটা ওয়েতে অ্যাডভার্স সিলেকশনটাকে আপনার কি করা যায়, রিডিউস করা যায়। দেন পরের টপিক হচ্ছে ইন্স্যুরেন্স অ্যান্ড গ্যাম্বলিং কম্পেয়ার। সো ইন্স্যুরেন্স এবং গ্যাম্বলিং এর ভিতর পার্থক্য কি, দুইটাই তো ধরেন হচ্ছে আপনার কি একটা, ইন্স্যুরেন্সটা কি, ইন্স্যুরেন্স হচ্ছে একটা কন্ট্রাকচুয়াল অ্যারেঞ্জমেন্ট, যেখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল বা অর্গানাইজেশন কি করবে, ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট হচ্ছে কি করবে, পে করবে কাকে, ইন্স্যুরেন্স কোম্পানিকে, এবং এগেনস্টে তারা কি করবে, কম্পেনসেশন প্রোভাইড করবে। আর গ্যাম্বলিংটা কি, গ্যাম্বলিংটা হচ্ছে টোটালি হচ্ছে আপনার ইট ক্রিয়েট এ রিস্ক। ফর এক্সাম্পল হচ্ছে স্পেকুলেটিভ রিস্ক, যেমন ধরেন হচ্ছে আমি বলেছিলাম যে স্পেকুলেটিভ রিস্কে হচ্ছে উইন অ্যান্ড লস হচ্ছে আপনার আছে, পসিবিলিটি আছে, পসিবিলিটি অনেকগুলা, গেইন লস, নো লস, নো গেইন, সেরকম। ইন্স্যুরেন্স শুধু হচ্ছে যে আপনাকে কি করে, ইনশিওর করতেছে, আপনাকে একটা সোশ্যালি এটা অ্যাকসেপ্টেবল,
হ্যাঁ, এটা আপনাকে হচ্ছে প্রোটেক্ট করতেছে, আপনাকে পিস অফ মাইন্ড, আপনি স্টেবিলিটি, সিকিউরিটি প্রোভাইড করতেছে। কিন্তু গ্যাম্বলিং কিন্তু আপনাকে সিকিউরিটি প্রোভাইড করতেছে না। আপনি কি করতেছেন, আপনি একটা ব্যাট ধরতেছেন যে হ্যাঁ বেটিং করতেছি, যে আমি হর্স রেসিং এ বেটিং এ আমি আজকে জিতবো, কিন্তু আপনি তো এরকম নাও হতে পারে, আপনি জিততে নাই পারেন। সো এটা হচ্ছে কি, এটা সোশ্যালি আনপ্রোডাক্টিভ, কারণ হচ্ছে এটা সোশ্যালি কোনো কিছু বেনিফিট করতেছে না, রাদার ইট ক্রিয়েট হচ্ছে অ্যাডিকশন, অ্যান্ড এটা হচ্ছে সোশ্যালি হার্মফুল ফর দ্য পিপল, ফর দ্য সোসাইটি। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স কি, ইন্স্যুরেন্স হচ্ছে একদম আপনাকে একটা সিকিউরিটি প্রোভাইড করতেছে, একটা স্ট্যাবিলিটি দিচ্ছে, একটা হচ্ছে আপনাকে কম্পেনসেশন দিচ্ছে এগেনস্ট যদি আপনি কোনো কিছু ইয়া করতেছেন। কিন্তু গ্যাম্বলিং এ কিন্তু এরকম না। গ্যাম্বলিং কি, আপনার উইন লস সিচুয়েশন, আপনি হারলে তো হেরেই গেলেন, আর আপনি জিতে গেলে জিতে গেলেন, এখানে কোনো গ্যারান্টি নাই যে আপনি টাকাটা পাবেন ভবিষ্যতে। সো এটা হচ্ছে ইন্স্যুরেন্স এন্ড গ্যাম্বলিং কম্পেয়ার্ড। দেন থার্ড যে টপিকটা, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স এন্ড হেজিং কম্পেয়ার। আমি লাস্ট ক্লাসে আপনাদের অনলাইন যে ক্লাসটা নিয়েছিলাম, সেখানে আমি আপনাদের হেজিং বুঝিয়েছিলাম। সো ইন্স্যুরেন্স তো আমরা জানি কন্ট্রাকচুয়াল অ্যারেঞ্জমেন্ট। হেজিংটা কি? হেজিং হচ্ছে, বলেন হেজিং কি? ম্যাম, জানা নেই ম্যাম। অনেকে হচ্ছে গিয়ে ক্লাসের এক্সেস করতে পারতেছে না। আচ্ছা, সবাইকে আমি অ্যাডমিট করে দিয়েছি, যারা যারা ছিল ওয়েটিং রুমে, কেউ এখন ওয়েটিং রুমে নেই। আচ্ছা বলেন হেজিং কি? নো আইডিয়া ম্যাম। পড়াইছি ক্লাসে, ক্লাস করেন নাই? ম্যাম একটা হ্যাঁ ম্যাম, প্রাইস ক্লাস থেকে করছি সেট করে সবগুলাই। রাখা। আমি হচ্ছে আপনাদের ফার্স্ট চ্যাপ্টারে হেজিংটা বুঝিয়েছিলাম। ম্যাম একটা প্রাইস আগে থেকে সেট করে রাখা দিয়ে সেটা পরে না। হেজিংটা হচ্ছে প্রাইসটাকে লক করে দেওয়া, লকিং দ্য প্রাইস। ফর এক্সাম্পল ধরেন হচ্ছে যে কিছু ফার্মার থাকে বা কিছু যারা ক্রপ হারভেস্ট করে, হ্যাঁ, বা যারা হচ্ছে প্রডিউস করে, তারা কি করে, ধরেন ভবিষ্যতে ফিউচার যে প্রাইসটা বাড়তে পারে বা কমতে পারে, আপস এন্ড ডাউনের, এই জিনিসটাকে ভয় পায়। সো তখন হচ্ছে তারা কি করে, প্রাইসটাকে লকিং করে। ধরেন লকিং দ্য প্রাইস 2 days so that you don't lose money if the prices go up and down in the future. সো এই ক্ষেত্রে এটাকে বলে হেজিং। হেজিং মিনস হচ্ছে ফর এক্সাম্পল ধরেন ফার্মার, তার উইট হচ্ছে 200 টাকা টন আজকে, ধরেন এরকম। সো 200 টাকা টন হলে আপনি আহ আজকে ভাবতেছেন যে ভবিষ্যতে যে যদি এরকম হয় যে যখন 3 মাস পরে আমি হারভেস্ট করব, তখন যদি এটা কমে যায় প্রাইসের দামটা, সো আপনি কি করলেন, টুডেস যে মার্কেট প্রাইস, সেই মার্কেট প্রাইসে আপনার প্রাইসটাকে আপনি লক করে দিলেন, যে আমি একটা কন্ট্রাকচুয়ালে যাচ্ছি, আমি কন্ট্রাক্ট করতে চাচ্ছি যে আমি আজকে 3 মাস পরে আমি এই দামে করবো। সো আপনি যদি আমার কাছ থেকে প্রোডাক্ট নেন, দেন আমি প্রডিউস করবো। তো তখন হচ্ছে কি করা হয়, তখন ওয়েট হচ্ছে সে আজকে কি হলো, আজকের দরে আজকের যে বাজার মার্কেট প্রাইস সেটা হচ্ছে 200 টাকা টন, সে বিক্রি করে ফেললো। সে 3 মাস পরে হারভেস্ট যখন হলো, সে তখন হচ্ছে ডেলিভারি প্রোভাইড করলো, এবং হচ্ছে কিছু অর্ধেক টাকা সে আজকে পাচ্ছে, পরে যখন ডেলিভারি দিল সে পরে পেলো। সো ব্যাপারটা এরকম যে আপনার ভবিষ্যতে যেন দাম বেড়ে যায় বা কমে যায় এটার ভয়ে সে হচ্ছে আগে কি করতেছে, তার প্রাইসটাকে লক করে ফেলতেছে। তো তার যে প্রোডাক্ট হারভেস্টের যে প্রাইস সেটাকে লক করে ফেলা, সেটাকে বলে হেজিং। যে লকিং দ্য প্রাইস, যাতে করে এই প্রাইসেস গো আপ এন্ড ডাউন ইন দ্য ফিউচার, আপনার যেন, আপনি যেন ইউ ডোন্ট লুজ মানি। মানে আপনি এখন বলতে পারেন যে ম্যাম ভবিষ্যতে তো প্রাইসটা বাড়তেও পারে। হ্যাঁ, প্রাইস বাড়তে পারে, কিন্তু বেশিরভাগই হচ্ছে হারভেস্টিং এর সময় ডিমান্ডটা বেশি হয়ে যায়। যখন এগ্রিকালচার প্রোডাক্ট বলেন বা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, যখন হচ্ছে কম্পিটিটররা কপি করে এবং একসাথে প্রোডাক্ট গুলা বাজারে আসে, তখন দেখা গেছে যে আপনার প্রোডাক্টের ডিমান্ড, সাপ্লাই বেশি থাকে, ডিমান্ডটা কমে যায়। সো তখন হচ্ছে অটোমেটিক্যালি আপনার প্রাইসটা কমে যায়। সো তারা তাই কি করে, আগে থাকতেই হচ্ছে যারা একটু হেজিং বা ফিউচার এগ্রিমেন্ট করতে পছন্দ, তার প্রি ডিটারমাইন্ড যে প্রাইসটা, সেই প্রাইসে হচ্ছে তারা প্রোডাক্টটাকে আজকে সেল করে ফেলে। এবং সেল করলে তারা হচ্ছে নিশ্চিত থাকে যে ভবিষ্যতে প্রাইসটা কমে গেলে, দামটা কমে গেলে তারা হচ্ছে কি করতে পারবে, তাদের কোনো ক্ষতি হবে না, লস হবে না। আর প্রাইসের দামটা যদি বেড়েও যায়, তাহলেও তারপরে তারা হয়তো প্রফিট করতে পারবে না খুব বিগ অ্যামাউন্ট, বাট তাদের কিন্তু লস হবে না। সো এই জন্য অনেকে আছে কি করে, হেজিং করে রাখে, এই জন্য হচ্ছে কি করে, আপনার প্রাইসটাকে লক করে রাখে। সেটা হচ্ছে ইন্স্যুরেন্স এন্ড হেজিং। হেজিং ও কি করে, স্পেকুলেটিভ রিস্ক ক্রিয়েট করে। যেমন হচ্ছে এটা আসলে এটা এটা ওয়ান
কাইন্ড অফ হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি যেটা, যে আপনার ভবিষ্যতে প্রাইস ফ্লাকচুয়েশনটা যেন না হয়, এটাকে এই রিস্কটাকে রিডিউস করার জন্য হচ্ছে হেজিং করে রাখে। ইট ইজ আ টেকনিক ফর হ্যান্ডলিং স্পেকুলেটিভ রিস্ক দ্যাট মে বি আনইনসিওরেবল, যেমন প্রোটেকশন এগেইনস্ট আ ডিক্লাইন ইন দ্য প্রাইস অফ এগ্রিকালচারাল প্রোডাক্ট অ্যান্ড র ম্যাটেরিয়াল। সো সেই ক্ষেত্রে হচ্ছে হেজিং করা হয়। আর ইন্স্যুরেন্সটা হচ্ছে আমরা জানি ইট ক্রিয়েট মোরাল হ্যাজার্ড অর পিওর রিস্ক, যেটা হচ্ছে একদম পিওর রিস্ক, যেটা ভিতর লস এবং নো লস, যেটা ভিতরে একদম পসিবিলিটি অফ লস আছে বা নো লস আছে, যেটা হচ্ছে আপনার একদম ট্যানজিবল, যাকে দেখা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে এবং যেটা আপনি দেখতে পাচ্ছেন, সেই টাইপের রিস্ক গুলো। ইন্স্যুরেন্স আর হেজিং কম্পেয়ার। এন্ড দেন আপনাদের পরের টপিক হচ্ছে, এখনো মানুষ জয়েন করে, টাইপ অফ ইন্স্যুরেন্স। টাইপস অফ ইন্স্যুরেন্স গুলা হচ্ছে আমি মোটামুটি আপনাদের প্রপার্টি কমার্শিয়াল রিস্ক গুলা পড়াইছি, তখন আমি কিছু কিছু বলেছিলাম যে কোনটার এগেনস্ট আপনি কোন কোন ইন্স্যুরেন্স করবেন। সো লাইফ ইন্স্যুরেন্স আমি পড়িয়েছিলাম যে প্রিম্যাচিউর ডেথ, যেমন আর্লি ডেথ, তারপরে ধরেন হচ্ছে রিটায়ারমেন্ট, ইনএডুকেট রিটায়ারমেন্ট বেনিফিট, এই জিনিসগুলা। সো এগুলো হচ্ছে আপনারা পড়তে পারবেন, আপনারা দেখলেই বুঝবেন। সো বাসায় এটা দেখে নিবেন। আচ্ছা, সো আমাদের পরের টপিক হচ্ছে বেনিফিটস অফ ইন্স্যুরেন্স টু সোসাইটি। সো এই যে ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স আসলে কতটুকু হচ্ছে ইউজফুল বা হেল্পফুল ফর দ্য সোসাইটি, আমরা সেটা দেখি। ফার্স্ট টপিক হচ্ছে আপনাদের ইন্ডেমনিফিকেশন ফর লস। সো ফার্স্ট পয়েন্ট আমরা পড়েছি ক্লাসে যে ইন্ডেমনিফাই করা বা কম্পেনসেট করা। সো এটা তো আমাদের একটা কন্ট্রাকচুয়াল অ্যারেঞ্জমেন্ট, যে কারণে এখানে আপনি কি সবকিছুই এগ্রিড, হ্যাঁ, আপনি এগ্রি করেছেন বিদায় আপনি পলিসিটা নিয়েছেন, এবং তারা এগ্রি করেছে বলে আপনাকে কি করবে, তারা দে আর রেসপন্সিবল টু কম্পেনসেট অর ফাইন্যান্সিয়ালি প্রোটেক্ট ইউ। সো কিভাবে ইন্ডেমনিফাই করা, সো ইন্ডেমনিফাই যখন করে আপনার কি করতে হয়, যখন আপনার একটা অ্যাসেট হচ্ছে পুরো ছাই হয়ে গেল, ফায়ার লাগলো, তখন আপনি কিন্তু টোটালি নিঃস্ব হয়ে যাচ্ছেন। সো ইন্ডেমনিফাই ওই টাইমটাতে আপনাকে যদি কেউ কম্পেনসেট করে, তখন আপনাকে কি করতে হয়, আপনি একদম আপনার বিজনেসটাকে আপনি চাইলে কন্টিনিউ করতে পারেন। আপনার হচ্ছে আপনি চাইলে আপনার অর্ডার গুলো রিসিভ করতে পারেন, মানে সেটা ছিল বিগ আকারে আগে, এখন কি করতে পারেন, অল্প অল্প করে করতে পারেন, কিন্তু স্টপ হয়ে যায় না। সো তার মানে কি, এটা আপনার সোসাইটির জন্য বেনিফিট, এটা ইউজফুল, কারণ এটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক বেনিফিটস অফ ইন্স্যুরেন্স। কারণ ইন্ডেমনিফাই করার কারণে কি আপনি হতাশ হয়ে গেলেন না, আপনার বিজনেসটাকে একবারে ছেড়ে চলে যেতে হলো না, আপনার বাসাটাকে আপনি হচ্ছে রিপেয়ার করতে পারলেন বা রিপ্লেসমেন্ট করতে পারেন, আপনি যদি অসুস্থ থাকেন আপনি কি করতে পারেন, আপনি ট্রিটমেন্ট করতে পারেন, টাকার অভাবে ট্রিটমেন্টটা বন্ধ থাকলো না। সো এই জিনিসগুলো হচ্ছে ইন্ডেমনিফাই করতেছে, এবং এটা আপনাকে কি করতেছে, সোশ্যালি বেনিফিটেড। এন্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে রিডাকশন অফ ওয়ারি অ্যান্ড ফিয়ার। সো রিডাকশন অফ ওয়ারি অ্যান্ড ফিয়ার আমরা জানি যে এটা অ্যাকচুয়ালি রিডিউসেস আওয়ার ফিয়ারনেস অ্যান্ড ওয়ারিনেস। যেটা হচ্ছে দেখেন, যখন একটা পার্সনের আপনার অনেকগুলো লাইফ ইন্স্যুরেন্স পারচেজ করে থাকে, সে কিন্তু হচ্ছে আর্লি ডেথ বা তার ধরেন হচ্ছে যদি ডিসেবল হয়ে যায়, সে এই জিনিসগুলোতে সে ভয় পায় না। কারণ কি, সে মনে করে যে যদি আমি মরেও যাই তাহলে আমার যে ডিপেন্ডেন্ট আছে তারা দে গেট এনাফ মানি ফ্রম দ্য ইনসিওরার টু পে দেয়ার ডেইলি এক্সপেন্সেস। সো সেই ক্ষেত্রে তারা কি করে, আহ, এটা ফেয়ারনেস বা অরিনেসটাকে হচ্ছে কি করতেছে, রিডিউস করতেছে। কারণ আপনি যখন হচ্ছে একটা এডুকেশন প্রিমিয়াম কিনে রাখবেন, একটা এডুকেশন ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স কিনে রাখবেন, বা কার ইন্স্যুরেন্স যেটাই হোক না কেন, এটা আপনাকে কি করতেছে, আপনাকে দুশ্চিন্তা থেকে রক্ষা করতেছে। কারণ আপনি জানেন যে আপনার এই জিনিসটা ক্ষতি হলে আপনি পার্শিয়াল বা ফুল বা অ্যাকচুয়াল কিছু একটা লসটাকে আপনি কভার করতে পারবেন। আপনাকে ইন্স্যুরেন্স কি করবে, আপনাকে সেই কভারটা দিবে, সেই কভারেজ গুলো দিবে। সো সেটা হচ্ছে রিডাকশন অফ ওয়ারি অ্যান্ড ফিয়ার। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সোর্স অফ ইনভেস্টমেন্ট ফান্ড। সোর্স অফ ইনভেস্টমেন্ট ফান্ডটা হচ্ছে, সোর্স অফ ইনভেস্টমেন্ট ফান্ড হচ্ছে যে আপনারা, আমরা যে এই যে ডিফারেন্ট পলিসি হোল্ডারদের কাছ থেকে যে প্রিমিয়াম গুলো নেয়, ওরা এই প্রিমিয়ামটা কি করে, ওরা এই প্রিমিয়ামটাকে বসিয়ে রাখে না, এই টাকাটাকে তারা আলাদা অন্য জায়গায় ইনভেস্ট করে। কোথায় ইনভেস্ট করে, দে ইনভেস্ট দিস ফান্ডস টিপিক্যালি আর ইনভেস্টেড ইন শপিং সেন্টার, হসপিটালস, ফ্যাক্টরিজ, হাউজিং ডেভেলপমেন্ট অ্যান্ড নিউ মেশিনারিজ অ্যান্ড ইকুইপমেন্ট। সো অ্যাজ এ রেজাল্ট এটা কি করতেছে, ইনক্রিজ করতেছে সোসাইটিস স্টক অফ ক্যাপিটাল, অ্যান্ড ইট অলসো অ্যাট দ্য সেম টাইমস ইট প্রমোট ইকোনমিক গ্রোথ অ্যান্ড ফুল এমপ্লয়মেন্ট। কারণ যত বেশি হচ্ছে আমাদের নার্সিং হোম হবে, যত বেশি হসপিটাল হবে, যত বেশি হচ্ছে আপনার বিজনেসে ইনভলভ করবে, তত বেশি মানুষকে তারা কাজে লাগাতে পারবে, তারা ম্যান পাওয়ারটাকে কাজে লাগাতে পারবে। তাহলে কি ফুল এমপ্লয়মেন্ট হচ্ছে নিশ্চিত করতে পারবে। তো এই কারণে হচ্ছে কি ইকোনমিক গ্রোথটা বেশি হচ্ছে। তো
তাছাড়াও তারা হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন জায়গায় ধরেন হচ্ছে অন্য সব বিজনেসকে কি করতেছে, আপনার লোন দিচ্ছে। লোন দেওয়ার কারণে যে বিজনেস গুলো বন্ধ হয়ে যাওয়ার কথা তারা বন্ধ হচ্ছে না, তারা কন্টিনিউ করতে পারতেছে। সো কন্টিনিউটি করতে পারতেছে এবং তারা হচ্ছে কন্টিনিউয়ালি হচ্ছে তাদের দিতে পারছে। সো জব ক্রিয়েশন ইজ পসিবল থ্রু সোর্সেস অফ ইনভেস্টমেন্ট ফান্ড। অ্যান্ড দেন হচ্ছে আপনার লস প্রিভেনশন। লস প্রিভেনশনও আপনারা পড়েছেন, তারপর আমি একটু বলি। লস প্রিভেনশন হচ্ছে প্রিভেন্টিং দ্য লস ফ্রম বিফোর ইট হ্যাপেনিং, বিফোর কোনো কিছু ঘটার আগে। সো লস প্রিভেনশনের জন্য আমরা যখন গাড়ি ড্রাইভ করে কেউ, ড্রাইভার কি করে, সিট বেল্ট পরে, দেন হচ্ছে তারা সিট বেল্ট পরে। তো দেন হচ্ছে আপনার যদি আমরা কোনো সাইবার অ্যাটাক থেকে রক্ষা করার জন্য আমরা স্ট্রং পাসওয়ার্ড দেই, হ্যাঁ আমরা ব্যাকআপ রাখি। সো এই জিনিসগুলো হচ্ছে লস প্রিভেনশন। তারপর ধরুন ফায়ার ইন্স্যুরেন্স, ফায়ার থেকে রক্ষা করার জন্য আমরা এক্সটিংগুইশার রাখি বাসায়, যাতে প্রোটেক্ট মানে ইমিডিয়েটলি লেগে গেলে আমরা প্রিভেন্ট করতে পারি। সো লস প্রিভেনশন আমি ক্লাসে বলেছি আপনাদের, লস প্রিভেনশন অ্যান্ড লস রিডাকশন পড়িয়েছি। নাও লাস্ট পয়েন্ট হচ্ছে ইনহ্যান্সমেন্ট অফ ক্রেডিট। ইনহ্যান্সমেন্ট অফ ক্রেডিটটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স কি করে, ক্রেডিট ইনহ্যান্স করে। কিভাবে করে? ইনহ্যান্সটাও হচ্ছে এরকম যে ধরেন আপনি কি করলেন, আপনি লোন নিলেন। আচ্ছা আজানটা শেষ হোক। আচ্ছা, সো আমরা ছিলাম লাস্ট পয়েন্টে, যেটা ছিল ইনহ্যান্সমেন্ট অফ ক্রেডিট। সো আমাদের ইন্স্যুরেন্স কিভাবে ক্রেডিট ইনহ্যান্সমেন্ট করে। ফর এক্সাম্পল ধরেন আপনার একটা বাসা আছে, আপনি হচ্ছে লোন করেছেন। সো আপনি মারা গেলেন, তো তখন হচ্ছে যে ব্যাংকরা হচ্ছে তেমন একটা ইয়া থাকে না, তারা যে কে আসলে লোনটা পে করবে। কিন্তু যদি আপনার বাসায় ফায়ার ইন্স্যুরেন্স করা থাকে বা ধরেন হোম ইন্স্যুরেন্স করা থাকে, তাহলে হচ্ছে তারা মানে একটা ইয়া পায়, মানে আপনার অ্যাসিওর পায় যে হ্যাঁ, যে যদি কেউ মারাও যায়
মানে এই বাসার মানুষ, তো সে হচ্ছে কি করতে পারে, আপনার ইন্স্যুরেন্স হচ্ছে সেটাকে কি করবে, এই লসটাকে কভার করে দিবে। এই ধরনের লোনটাকে উইল বি রিপেড বাই দ্য ইন্স্যুরেন্স, বাই দ্য ইন্স্যুরার। সো ফর এক্সাম্পল ধরেন হচ্ছে যদি এগ্রিকালচার মার্কেটিং এর কথা মানে বলি, এগ্রিকালচার কোনো প্রোডাক্টের কথা বলি, যদি ক্রপ এর ক্ষেত্রে আপনার ক্রপটা হচ্ছে কোনো প্রোডাক্ট যদি ধরেন ফার্মাররা ইয়া করতে চায়, লোন নিতে চায়, তাহলে কিন্তু যদি ক্রপ ইন্স্যুরেন্স করা থাকে তাহলে হচ্ছে লোনটা পায় তারা। যদি কোনো ক্রপ ইন্স্যুরেন্স করা না থাকে তাহলে হচ্ছে তারা লোনটা তেমন একটা পায় না, ডিনাই করে যে না এরকম সেরকম, মর্গেজ টর্গেজ দিতে হয় অনেক বেশি, অনেক ঝামেলা করে। কিন্তু যদি কোনো ধরনের ইন্স্যুরেন্স করা থাকে আপনি ইজিলি হচ্ছে ইউ উইল গেট দ্য মানি। আর আপনি যদি ধরেন হচ্ছে কোনো কারণে হচ্ছে লোন না শোধ করে মারা যান, তো তখন হচ্ছে উম বা আপনি যদি করতে না পারেন তখন হচ্ছে কি করতে পারে, ফায়ার মানে যে ইন্স্যুরেন্সটা করবে সেই ইন্স্যুরেন্স উইল কভার দিস লস। সো দ্যাটস ওয়াই তারা হচ্ছে কি করতে করতে পারে, ইনভেস্টমেন্ট অফ ক্রেডিটটা এখানে কি বোরোয়ার একটা গ্যারান্টি পেতে পারে যে হ্যাঁ আমি যাকে ল্যান্ড করতেছি তারা হচ্ছে আমাকে টাকাটা দিবে। এখন অনেকে জয়েন করেছে, সো আমি এখন কাউকেই হচ্ছে অ্যাডমিট করবো না, ওকে? সো কেউ রিকোয়েস্ট করবে না। দেন পরের টপিক হচ্ছে কস্ট অফ ইন্স্যুরেন্স টু সোসাইটি। তো আমাদের এখানে শুধুমাত্র বেনিফিট না, আদার্স হচ্ছে আমাদের কিছু কস্টও আছে, ইন্স্যুরেন্স থেকে কিছু কস্ট আছে। সেই কস্ট গুলো আমি দেখি। কস্ট অফ ইন্স্যুরেন্স টু সোসাইটি, ফার্স্ট হচ্ছে কস্ট অফ ডুইং বিজনেস। আচ্ছা, ইন্স্যুরেন্স কোম্পানি কি শুধুমাত্র আপনাদের এতগুলো কাজ করতেছে, সেই কাজগুলো কিন্তু শুধুমাত্র ওরা প্রফিটের জন্যই করে। সো ওদের কিছু কস্ট অফ, ওদের বিজনেস করার জন্য কিছু কস্ট আছে। সো কস্ট অফ ডুইং বিজনেস এর ক্ষেত্রে ওদের কি কি বিজনেস থাকতে পারে, ওদের ধরেন হচ্ছে আপনার স্যালারি দিতে পারে, স্যালারিজ অফ এমপ্লয়িজ, দেন এজেন্ট, তারপরে দেন হচ্ছে ওদের মার্কেটিং টেকনোলজি ইউজ করে বা মার্কেটিং প্রমোট করে তাদের ইয়াগুলা। সো এই জিনিসগুলোর ক্ষেত্রে তাদের কিন্তু কিছু কস্ট আছে। সো এই অল কস্ট হচ্ছে কল্ড হচ্ছে এক্সপেন্স লোডিং। এক্সপেন্স লোডিং হচ্ছে এরকম যে আপনার যে অ্যামাউন্ট গুলো আছে needed to pay all expenses. For example, আপনার underwriting, loss adjustment expense, commission, general administrative expenses, state premium taxes, every যে কস্ট গুলো আছে তাদের বিজনেস করার জন্য all expenses added to the premium. ফর এক্সাম্পল, একটা কার ইন্স্যুরেন্স করেছে একজন, তার ধরেন অ্যাকচুয়াল পিওর প্রিমিয়াম আসছে হচ্ছে 500 টাকা, কিন্তু 500 টাকা, কিন্তু সে 650 টাকা, বিকজ এক্সট্রা 150 টাকা ওই যে ওদের মার্কেটিং, ওদের টেকনোলজি ইউজ করা বা ওদের অ্যাডভার্টাইজ করার জন্য বা ওদের স্যালারি দেওয়ার জন্য এমপ্লয়ীদের পার পার্সন যে খরচটা সেটা হচ্ছে 150 টাকা হচ্ছে পার ড্রাইভার। যে খরচটা, যে প্রিমিয়াম ট্যাক্সটা, সেটা হচ্ছে কি এক্সপেন্স লোডিং। এটা হচ্ছে কস্ট অফ ডুইং বিজনেস। ফর এক্সাম্পল হচ্ছে যে একটা কার ইন্স্যুরেন্সের পিওর প্রিমিয়াম হচ্ছে 500 টাকা, আর আদার্স 150 টাকা হচ্ছে অ্যাড করেছে, বিকজ তাদের 150 টাকা হচ্ছে কস্ট অফ ডুইং বিজনেস। সো এই 650 টাকা হচ্ছে পার ড্রাইভার, প্রতি প্রিমিয়ামে, ইচ প্রিমিয়ামে তাদেরকে কি করতে হচ্ছে, তাদেরকে পে করতে হচ্ছে। এটা হচ্ছে সোসাইটির বার্ডেন, কারণ হচ্ছে আপনাকে কি করতে হইতেছে, 500 টাকা তো নিজে প্রিমিয়াম দিচ্ছেন, আবার ওদের কস্ট অফ ডুইং বিজনেসটাও আমাদেরকে দিতে হচ্ছে যারা আমরা ইন্স্যুরেন্স যারা আছে, পলিসি হোল্ডার যারা। দেন ফ্রডুলেন্ট ক্লেম। তো অনেক সময় হচ্ছে আপনার কিছু কিছু fraudulent means কি intentionally lies to get the insurance money if they don't deserve this money। কারণ হচ্ছে তারা কি করতেছে, ইন্টেনশনালি লাই করতে বা মানে মিথ্যা কথা বলতেছে। যেমন হচ্ছে তাদের কোনো প্রবলেম হয় নাই কিন্তু তারা হচ্ছে কি ক্লেম করতেছে যে আমার প্রবলেম হয়েছে। সো এই যে ফেক রিপোর্ট দেওয়া, ফেক হচ্ছে আপনার ফলস হচ্ছে আপনার ডকুমেন্ট সাবমিট করা, সো অনেক সময় হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি বুঝতে পারে না। তো তারা কি করে, আপনার এই ক্লেম গুলা হচ্ছে কাভার করে, এবং কাভার করার পরে যেই টাকাটা শর্ট পড়ে সেই টাকাটাও হচ্ছে পরবর্তী প্রিমিয়ামে হচ্ছে প্রত্যেকটা পলিসি হোল্ডার কাছ থেকে বাড়িয়ে নেয়। বাড়িয়ে নিলে যে হ্যাঁ আমার ধরেন ফর এক্সাম্পল হচ্ছে আপনার 100 জন, 1000 জন হচ্ছে 100 টাকা করে দিতেছে, ধরেন হচ্ছে কত 10 লাখ। এখন হচ্ছে ওরা ধরেছে এক্সপেক্টেড লস হচ্ছে 9 লাখ, কিন্তু ধরেন দিন শেষে দেখা গেল ফ্রডুলেন্ট ক্লেমের কারণে আপনার ইয়া এসে পড়ছে 1 লাখ 11 লাখ। বাকি যে 2 লাখ, 2 লাখ টাকা হচ্ছে ওরা কি করে পরবর্তী প্রিমিয়ামে মানে পরবর্তী ইয়ারের যে প্রিমিয়াম সেখানে 1100 টাকা করে ধরে সবার, যে আপনারা 1100 টাকা করে প্রিমিয়াম দেবেন, মানে 100 টাকা করে বাড়িয়ে ফেলে। সো ওরা কিন্তু নিজেরা কোনো টাকা বুঝে না, কারণ আমি একটা মানে ইয়া হচ্ছে ইন্স্যুরেন্সটা হচ্ছে অলওয়েজ বুঝে কি দে আর জাস্ট ম্যানেজিং দ্য রিস্ক। হ্যাঁ, তারা হচ্ছে রিস্ক ম্যানেজার, তারা কিন্তু এরকম না যে প্রফিট না করেই আপনাকে টাকা দিয়ে দিবে। সো ফ্রডুলেন্ট ক্লেমের ক্ষেত্রে এটাও সোসাইটির বার্ডেন, কারণ যখন হচ্ছে এরকম একটা পুলের ভিতরে অনেকেই ফ্রড কেসে বা ফেক ইনফরমেশন প্রোভাইড করে, তখন হচ্ছে পুলের যারা থাকে, যে পলিসি হোল্ডার গুলা, ওদের অনেক ক্ষতি হয়, ওদের কাছ থেকে ওদের পকেট থেকে এক্সট্রা মানি দিতে হয়। সো এটা হচ্ছে ফ্রডুলেন্ট ক্লেম। এন্ড দেন আরেকটা আছে ইনফ্লেটেড ক্লেম। ইনফ্লেটেড ক্লেমটা হচ্ছে যে ধরেন আপনার বাসা হচ্ছে আপনি ইন্স্যুরেন্স করা আছে ফায়ার ইন্স্যুরেন্স, ধরেন আপনার 8,000 টাকা ক্ষতি হয়েছে,
তো আপনি কি করলেন, 8,000 টাকা না করে এক্সাগারেট বাড়ায় দিলেন, এক্সট্রা মানি দিলেন, যে 2,000 আরো বেশি দিলেন। তার মানে হচ্ছে আপনি কি করলেন, আপনি ইনভেন্টরি কস্ট বা কস্ট গুলো আপনি বেশি দেখাচ্ছেন, তার মানে 10,000। তো এটাও এক্সট্রা মানি। তো এই এক্সট্রা মানিটাও হচ্ছে পলিসি হোল্ডার যারা থাকে তাদের কাছ থেকে হচ্ছে কি করে, আপনার ইন্স্যুরেন্স কোম্পানি এক্সট্রা নেয় পরবর্তী ইয়ারে। সো এইভাবে করে হচ্ছে আপনার কি এটা সোসাইটির বার্ডেন হয়। এটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির পকেট থেকে তারা কি করে না, তারা টাকাটাকে দেয় না, তারা ইনডিরেক্টলি পলিসি হোল্ডার যারা থাকে তাদের কাছ থেকেই হচ্ছে মানিটা আপনার নেয়। অ্যাজ এ রেজাল্ট এটা হচ্ছে ওরা যারা পুলের ভিতরে থাকে, আই মিন যে পুলটা, সেই পুলের সবারই হচ্ছে এক্সট্রা মানি প্রোভাইড করতে হয়। সো এগুলো হচ্ছে আজকের এন্ড অফ দিস চ্যাপ্টার 2। এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারেন রিগার্ডিং দ্য স্টুডেন্টস ক্লাস। যদি না থাকে তাহলে আমি রোল কল করবো। আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে? নো মিস। No, ma'am. আচ্ছা, না থাকলে ভালো। আজকে কত তারিখ? 18। আচ্ছা, রোল কল প্লিজ। সেকশন বি 2, Present, ma'am. 4, Present, ma'am. 6, প্রেজেন্ট ম্যাম। 6,